কয়েক হাজার বছর পুরনো পিরামিডের নিচে রয়েছে মিশরীয় রাজাদের গুপ্তধন, কিন্তু এই গুপ্তধনের সঙ্গে সঙ্গে সেখানে একটা মমিও রয়েছে। ইতিহাস থেকে জানা যায় এই মমিটা একজন কৃতদাসের, যে রাজার স্ত্রীকে ভালোবাসত, আর তার কাছে ছিল প্রচুর কালো জাদুর বিদ্যা। সেই কালো জাদুর মাধ্যমে মৃত মানুষকে জীবিত করতে পারত, কিন্তু রাজা তাকে জীবিত অবস্থায় মমি করে দিয়েছিল। এই গুপ্তধন যদি কেউ আনতে যেত তার আর কখনো জীবিত অবস্থায় ফিরে আসতে পারত না। কিন্তু এই তিনজন গুপ্তধন খুঁজতে গিয়ে মমিটাকে জীবিত করে ফেলে। এরপর শুরু হয়ে যায় মমির তাণ্ডব। সিনেমাটি শুরু হয় 3500 বছর আগের দৃশ্য দেখিয়ে। 1290 খ্রিস্টাব্দ। প্রথমে মিশরের একটি শহরের দৃশ্য দেখানো হয়, যার রাজার নাম ফেরাউন। রাজা ফেরাউনের এক প্রেমিকা ছিল যার নাম আকসানামুন। রাজার প্রেমিকা আকসানামুনকে কেউ স্পর্শ করতে পারত না, এবং রাজা তাকে ভালোবাসলেও আকসানামুন তাকে কখনোই ভালোবাসত না। কিন্তু আকসানামুন একজন পুরোহিতকে ভালোবাসত, যার নাম ইমহোটপ। তার কাছে অনেক জাদুশক্তি ছিল। ইমহোটপের সবচেয়ে বড় জাদুবিদ্যা ছিল সে মৃত মানুষের আত্মাকে ফিরিয়ে এনে আবার জীবিত করতে পারত। একদিন ফেরাউনের স্ত্রী আকসানামুন ইমহোটপের সঙ্গে দেখা করতে আসে। তখন সেখানে রাজা ফেরাউনও এসে পড়ে এবং তাদের দুজনকে একসঙ্গে ধরে ফেলে। কিন্তু তারা দুজনে মিলে রাজাকে মেরে ফেলে। ঘরের ভেতরে শব্দ শুনে বাইরে থাকা গার্ডরা ঘরের দিকে আসতে থাকে, কিন্তু আকসানামুন ইমহোটপকে বলে, গার্ডরা আসার আগে তুমি এখান থেকে চলে যাও, কারণ তুমি আমাকে আবার জীবিত করতে পারবে যদি আমার কিছু হয়েও যায়। এরপর ইমহোটপের লোকজন তাকে নিয়ে সেখান থেকে বাইরে বেরিয়ে যায় এবং আকসানামুন সেখানেই নিজের পেটে ছুরি দিয়ে আত্মহত্যা করে ফেলে, কারণ সে জানত ইমহোটপ তাকে আবার বাঁচাতে পারবে। এরপর ইমহোটপ সেই কাজে লেগে পড়ে এবং তার লোকজন আকসানামুনের দেহ চুরি করে নিয়ে আসে। ইমহোটপ তার জাদুবিদ্যা দিয়ে আকসানামুনকে প্রায় জীবিত করেই ফেলছিল। এমন সময় সেখানে ফেরাউনের লোকজন এসে তাকে থামিয়ে দেয়। এরপর ইমহোটপকে না মেরে এক ভয়ঙ্কর সাজা দেওয়া হয়। তাকে জীবিত মমিতে পরিণত করে একটি কফিনে ভরে সেখানে কিছু বিশ্রী পোকা ছেড়ে দেওয়া হয়, সেগুলো যেন তাকে খেয়ে ফেলে। সেই কফিনটি আটকে একটা শক্তিশালী চাবি দিয়ে একেবারে বন্ধ করে দেওয়া হয়, যাতে কেউ কোনোদিন এই কফিন খুলতে না পারে। এর কারণ হলো, যদি ইমহোটপ একবার এই শক্তিশালী চাবি খুলে বাইরে বের হয়ে আসে, তাহলে পুরো মানবজাতির উপরে সে ভয়ঙ্কর রোগের মতো ছড়িয়ে পড়বে। যত বছর তাকে এভাবে আটকে রাখা হবে, ততই তার শক্তি বাড়তে থাকবে। যাতে কেউ এটা খুঁজে না পায়, তাই সেই কফিনটি মিশরের একটি বড় মূর্তির নিচে দাফন করা হয়। এরপর শত শত বছর এভাবে পার হয়ে যায়। আস্তে আস্তে মূর্তিটি ছোট হতে থাকে, কারণ সেই জায়গাটি মাটির নিচে দাফন হয়ে যাচ্ছিল। এই জায়গাটির জন্য বিভিন্ন দেশের মানুষ প্রতিনিয়ত লড়াই করতে থাকে, কিন্তু তখন পর্যন্ত কেউ জানত না এই হলো সেই জায়গা যার মাটির নিচে এখনও শয়তানি শক্তি শ্বাস ফেলে। একবার যুদ্ধের সময় সেখানে এক আমেরিকান এক ফরাসি সৈন্যকে দেখা যায়। সেই সৈন্যটিকে শত্রুরা চারপাশ দিয়ে ঘিরে ফেলেছিল। হঠাৎ শত্রুরা পালাতে থাকে, কারণ তার পেছনে সেই পুরনো মূর্তিটা ছিল, যার নিচে 1000 বছর আগে ইমহোটপকে কফিনে বন্দী করে দাফন করা হয়েছিল। সবাই সেখান থেকে চলে গেলে হঠাৎ সেই জায়গার মাটির বালি উঠতে শুরু করে, এমনভাবে যেন মনে হয় বালির নিচে কেউ একজন আছে। আর সেই মাটির বালির উপর একটি চেহারা সৃষ্টি হয়, যা দেখে সেই ফরাসি সৈনিকটা সেখান থেকে পালিয়ে যায়। এরপর সিনেমার দৃশ্য বদল হয় এবং আরেকটি জায়গাকে দেখানো হয়, যার নাম হামানাত্র। 3 বছর পর মিশরের একটি মেয়েকে দেখা যায়, যার নাম এভলিন। এই এভলিন হলো একজন প্রত্নতত্ত্ববিদ, এবং এখানে প্রত্নতত্ত্ববিদ বলতে বোঝানো হয়েছে যারা মিশরের ভাষা ও সংস্কৃতি নিয়ে পড়াশোনা করে। এই কারণে এভলিন মিশরের পুরনো ভাষা জানত। এভলিনের এক বড় ভাই আছে। একদিন সে এভলিনের কাছে এসে একটা অদ্ভুত জিনিস দিয়ে বলে, আমি এটা মাটি খোঁড়ার সময় পেয়েছি। সেই জিনিসটার বোতাম টিপে এভলিন সেটা খুলে ফেলে, আর এটা সেই কফিনের চাবি, যেই কফিনে ইমহোটপকে 1000 বছর ধরে আটকে রাখা হয়েছিল। আর সেই চাবিটার ভেতরে এভলিন একটি নকশা খুঁজে পায়, আর এটা হলো সেই হামানত্র শহরের নকশা। এটা দেখার পর এভলিন তার বাবার বন্ধুর কাছে যায়, কারণ তার কাছে একটি লাইব্রেরি আছে এবং তার সঙ্গে এভলিন কাজ করে। এভলিন চাবি থেকে পাওয়া নকশাটা তাকে দেখায়। তখন সে বলে, এগুলো মন গড়া কাহিনী। এমন কথা বলার কারণ হলো, এর আগে যারা সেখানে গিয়েছিল তারা আর কেউ কখনো ফিরে আসেনি, তাই সে চায় না এভলিন সেখানে যাক। কিন্তু এভলিন কোনো কথাই কানে নেয় না। সে যে কোনো মূল্যে সেখানে যেতে চায়, আর তার ভাইকে জিজ্ঞাসা করে কোথা থেকে ওই চাবিটা সে পেয়েছে। তার ভাই বলে, আমি এটা একজন লোকের কাছ থেকে চুরি করেছিলাম। লোকটি একজন আমেরিকান ছিল এবং সেই লোকটি এখন জেলে আছে। সেই আমেরিকান লোকটির খোঁজে এভলিন ও তার ভাই সেই জেলে যায়। আর এই হলো সেই লোকটি যে 3 বছর আগে এই মূর্তিটির সামনে দাঁড়িয়েছিল। সেই লোকটির নাম হলো রিক। সে তাদেরকে দেখে বুঝে যায় তারা দুজনে কেন এখানে এসেছে। রিককে আজ ফাঁসি দেওয়া হবে, তাই বাঁচার জন্য সে তাদেরকে বলে, আমি যেখান থেকে এই চাবিটা পেয়েছি সেই জায়গাটায় যদি তোমরা যেতে চাও, তাহলে আগে আমাকে এখান থেকে বের করতে হবে। এরপর রিককে ফাঁসি দেওয়ার জন্য সেখানে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে এভলিন সেখানকার জেলারের সঙ্গে কথা বলে রিককে ছাড়ানোর ব্যবস্থা করে, কিন্তু তারা রাজি হয় না। কোনো উপায় না পেয়ে এভলিন সেই জেলারকে জানায়, হামানত্র শহরের নিচে অনেকগুলো গুপ্তধন আছে
এবং সেটা কোথায় আছে তা রিক জানে। তুমি যদি তাকে ছেড়ে দাও তাহলে সেই গুপ্তধনের 25% তোমাকে দেওয়া হবে। এই কথা শুনে সেই জেলার রিককে ছেড়ে দিতে রাজি হয়। এরপরে তারা সবাই মিশরের উদ্দেশ্যে রওনা হয় সেই গুপ্তধন খোঁজার জন্য। তারা মিশরে যাওয়ার জন্য জাহাজে উঠে পড়ে। সেখানে গিয়ে জানতে পারে সেখানে আরও আমেরিকান আছে, যারাও সেই গুপ্তধন খোঁজার উদ্দেশ্যে যাচ্ছে। এরপরে জাহাজে বসে এভলিন বই পড়তে থাকে। তখন সেখানে রিক আসে। এভলিন বলে সে সবচেয়ে সেরা ইতিহাসের বই খুঁজছে, আর এতে মিশরের রাজকীয় খামেনদের গোপন জাদুকরী শক্তির কথা উল্লেখ আছে, আর ওই বইটা তার চাই। আর এই বইটা হামানত্র শহরের কোথাও না কোথাও দাফন করা আছে। তারা মিশরে পৌঁছে সেই জায়গায় যায় এবং সেখানে গিয়ে রিক একটা মূর্তিকে দেখায় আর বলে এই মূর্তির প্রায় অর্ধেক অংশ মাটির নিচে ডুবে আছে। সবাই তারপর মাটির নিচে সেই জায়গায় যায়। ভেতরে ঢুকে দেখে জায়গাটা অনেক অন্ধকার, তাই এভলিন সেখানে রাখা একটা আয়নার উপরে আলোর দিক ধরে, আর সঙ্গে সঙ্গে সেই আলো প্রতিফলিত হয়ে সেখানে রাখা অন্যান্য আয়নার উপরে গিয়ে পড়ে, যেন আলো এক জিগজ্যাগের মতোই সব জায়গায় আলো পৌঁছে যায়। আর এটা অনেক পুরনো পদ্ধতি ছিল, যেটার মাধ্যমে তখনকার মানুষ ভেতরে আলো আনত। এরপরে এভলিন সেই জায়গাটায় ওই বইটা খুঁজতে থাকে। অন্যদিকে সেখানে সেই লোকটিকে দেখা যায় যার ফাঁসির সাজা মাফ করানো হয়েছিল। সে ভেতরে চলে যায় সোনা খোঁজার জন্য এবং ভেতরে গিয়ে দেয়ালে লাগানো পুরনো অনেক দামি পাথর দিয়ে সাজানো চিত্রকর্ম দেখতে পায়। আর সে সেই পাথর তুলে নিজের ব্যাগে রাখতে যাবে, এমন সময় সেটা নিচে পড়ে যায় এবং সেই পাথর ভাঙতেই একটা পোকা বের হয়ে আসে। সেই পোকাটায় সে লোকটার পায়ের ভেতরে ঢুকে যায় এবং সোজা চলতে শুরু করে। এতে লোকটি প্রচুর কষ্ট পাচ্ছিল এবং পাগলের মতো দৌড়াতে থাকে। আর এভাবে দৌড়াতে দৌড়াতে একটি পিলারের সঙ্গে ধাক্কা লাগে এবং লোকটি সেখানেই মারা যায়। এভলিন, তার ভাই ও রিক এটা দেখে পুরোপুরি অবাক হয়ে যায় এবং ভাবে কেন সে এভাবে দৌড়াচ্ছিল। এরপরে রাত হয়ে যায়, তাই তারা সেখান থেকে বেরিয়ে উপরে উঠে আসে। আর সেখানে সোনা খুঁজতে আসা সেই লোকটিও চলে আসে, যাকে তারা জাহাজে দেখেছিল। আর তার এবং তাদের মধ্যে চুক্তি হয়, সোনা পেলে তাদের মধ্যে সমানভাগে ভাগ করে নেওয়া হবে। কিছুক্ষণ পর সেখানে কিছু লোক চলে আসে এবং তাদের উপরে হামলা চালায়, যারা কালো কাপড় পরা ছিল। তাদের দুই গ্রুপের মধ্যে লড়াই শুরু হয় এবং এই লোকজন হলো রাজা ফেরাউনের বংশধর, যারা এত বছর ধরে এই জায়গাটা সবার কাছ থেকে রক্ষা করে আসছে। আর এখনও তারা এটা রক্ষার জন্য কাজ করেই যাচ্ছে, কারণ সবাই জানে একবার যদি ইমোটপ এখান থেকে বের হয়ে যায় তাহলে সে পুরো মিশরকে ধ্বংস করে ফেলবে। ওই জায়গাটার রক্ষাকর্তাদের নেতার নাম হলো বে। সে ওখানে সোনা খুঁজতে আসা সবাইকে হুমকি দেয় আর বলে কালকের মধ্যে সবাই যেন এখান থেকে চলে যায়। এটা বলে সে ওখান থেকে চলে যায়, কিন্তু তার এইসব কথা বলার পরেও সবাই ওখানেই থেকে যায়। সেখানে গিয়ে তারা সবাই আলাদা আলাদা হয়ে সোনা খুঁজতে থাকে। তারা সেখানে একটা বক্স খুঁজে পায়, আর সেই বক্সের উপর লেখা ছিল কেউ যদি মৃত লোককে জীবিত করে তার উপর একটি অভিশাপ লাগবে। আর এই বক্সটা খুলে সেখানে সব মানুষের রক্ত খেয়ে নেবে আর তাদের আলাদা আলাদা অঙ্গ চুরি করে নিয়ে নতুন একটা রূপ ধারণ করবে। সে তাদের এই দুনিয়ায় এনে পুরো মানুষের দুনিয়াটা দখল করে নেবে। সবাই এটাকে একটি অন্ধবিশ্বাস মনে করে বক্সটি খুলে ফেলে। খুলতেই সেখানে তারা সেই জাদুকরি বইটি খুঁজে পায়, যেটা পরে 1000 বছর আগে ইমোটপ তার প্রেমিকাকে জীবিত করার চেষ্টা করছিল, কিন্তু একটি শক্তিশালী তালা থাকায় সেটাকেও খুলতে পারছিল না। আর এটার চাবিটাই এভলিন পেয়েছিল। এপাশে এভলিন, তার ভাই এবং রিক দাঁড়িয়েছিল। এমন সময় হঠাৎ করে উপর থেকে সেই কফিনটি তাদের সামনে পড়ে। আর এটা সেই কফিন যার ভেতরে ইমোটপকে জীবিত অবস্থায় দাফন করা হয়েছিল। আর সেই কফিনটির চাবি এভলিনের ভাইয়ের কাছে থাকায় সে কফিনটি খুলে ফেলে, যার ভেতর থেকে ইমোটপের পচে যাওয়া লাশ বের হয়। কিন্তু অবাক করা বিষয় হলো এত বছর পরেও দেহটি এখনও পচে যাচ্ছিল। এভলিন জীবনে অনেক মমি দেখলেও এমন মমি সে কখনোই দেখেনি। রাত হলে সবাই উপরে চলে আসে আর ঘুমিয়ে পড়ে। সেই সময় এভলিন সেই জাদুকরি বইটির কাছে যায়। বই নিয়ে এভলিন রিককে বলে, আমি যে বইটা খুঁজছি সেটা সোনার বই, কিন্তু এটা তো হলো কালো জাদুর বই। এরপরে এভলিনের কাছে থাকা সেই চাবিটা নিয়ে বইটি খুলে ফেলে আর সেই বইয়ের লেখা পড়তে শুরু করে, যাতে লেখা ছিল অনেক বছর আগে থেকে সে ঘুমিয়ে আছে, জেগে যাও জেগে যাও জেগে যাও। এই লাইনটি বলার সঙ্গে সঙ্গে ইমোটপের সেই মমিটি জেগে ওঠে, কারণ ইমোটপ আত্মার দুনিয়া থেকে চলে আসে। আর তার সঙ্গে সেখানে সেই অদ্ভুত পোকাগুলো তাদের উপরে হামলা করে। এই পোকার হাত থেকে পালাতে গিয়ে এভলিন, তার ভাই এবং রিক একে অপর থেকে আলাদা হয়ে যায়। আর এভলিন পালাতে গিয়ে একটা গোপন দরজার ভেতর দিয়ে নিচে পড়ে যায়। আর সেখানে সে ইমোটপের মমিটি জীবিত দেখতে পায়। আর তারা যে বক্সটি খুলেছিল সেটা ওই জায়গায় থাকে। আসলে বিষয়টা হলো যে বক্স খুলবে তাদের কিছু অঙ্গ নিয়ে সে নতুন করে রূপ নেবে। এই লেখা অনুযায়ী ইমোটপ ওই লোকটার চোখ তুলে নেয়। এরপর সে এভলিনের দিকে আসলে সেখানে রিক চলে আসে আর মমিটিকে গুলি করে সেখান থেকে পালিয়ে যায়। সেখানে ফেরাউনের বংশধররাও চলে আসে, যারা সবাইকে সাবধান করে গিয়েছিল। তাদের নেতা বলে, আমরা 3000 বছর ধরে এই মমিটিকে পাহারা দিচ্ছি, এখন কেউ আর এই মমির হাত থেকে বাঁচতে পারবে না। সে আরও বলে এখন সবাই মারা যাবে। সেটা শুনে সবাই সেখান থেকে ফিরে আসে। আর রিক এখন সেখান থেকে ফিরে যেতে চায়, কিন্তু এভলিন তাকে বাধা দেয়
এভলিন বলে তাদের জন্য মমিটা বেরিয়ে আসছে, তাদেরকেই ওটাকে আবার আটকাতে হবে। এদিকে মিশরের সবকিছু বদলাতে শুরু করে। আকাশ থেকে আগুনের গোলা পড়তে থাকে। যার চোখ মমিটি নিয়েছিল তাকে সে কঙ্কালে পরিণত করে ফেলে এবং তার অঙ্গগুলো নিয়ে সেই মমিটা মানুষে পরিণত হতে শুরু করে। এভলিন এবং রিক সেখানে এসে এটা দেখে এবং রিক তার উপরে গুলি চালায়, কিন্তু মমির এতে কিছুই হয় না। হঠাৎ করে সেখানে একটা বিড়াল চলে আসে, যেটাকে দেখে মমিটা ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। তারা কিছু বুঝে উঠতে পারছিল না। তারা ভাবছিল মমিটা কেন বিড়াল দেখে পালিয়ে গেল। এটা জানার জন্য তারা সেই রক্ষকদের কাছে যায়, যারা ওই জায়গাটা রক্ষা করে আসছে। তারা বলে বিড়াল অন্ধকার জগতের দেখভাল করে, যার জন্য ইমোটপ ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে গেছে। কিন্তু সে একবার পুরো শরীর পেয়ে গেলে বিড়ালকে ভয় পাওয়া বন্ধ করে দেবে, আর পুরো শরীর পাওয়ার জন্য সেই 4 জনকে ইমোটপ মারবে, যারা ওই কালো জাদুর বইটার বক্স খুলেছিল। আর তার ভেতরে থাকা কালো জাদুর বইটা পড়ার ফলে সে বাইরে বের হয়েছে। ইমোটপ একজনকে মেরে ফেলেছে, কিন্তু এখনও 3 জন আছে। এভলিন বলে ইমোটপ যখন তাকে প্রথম দেখে তখন আকসানামুন বলে ডাকে। কেন সে এমনটা বলেছিল? রক্ষক তাদেরকে বলে 1000 বছর আগে আকসানামুন রাজার প্রেমিকা ছিল, কিন্তু ইমোটপের সঙ্গে তার অবৈধ সম্পর্ক ছিল। এটা জানতে পারলে তারা রাজা ফেরাউনকে মেরে ফেলে। এই কারণেই ইমোটপকে জীবিত মমিতে পরিণত করে দাফন করা হয়েছিল। ইমোটপ তার প্রেমিকা আকসানামুনকে আবার জীবিত করতে চায়, যে কারণে সে তোমাকে মারতে চায়। আর বেঁচে যাওয়া বাকি 3 জনকে মেরে ইমোটপ নিজের শরীর ফিরে পাবে। সেই 3 জনের 2 জন এভলিনের সঙ্গে আছে, কিন্তু আরেকজন সেখানে নেই, যে কিনা একজন ইতিহাসবিদ। সে ওই কালো জাদুর বইটা নিয়ে এসেছিল। এটা সেই বই যেটা পড়ার পর ইমোটপ জেগে উঠেছে এবং এই বইটার মাধ্যমে সে আবার তার প্রেমিকাকে বাঁচাতে চায়। রিক সবাইকে নিয়ে সেই ইতিহাসবিদের কাছে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এর মধ্যে ইমোটপ তাকে মেরে ফেলেছে আর তার শরীরে অঙ্গ নিয়ে নিয়েছে। তার থেকে ওই কালো জাদুর বইটাও নিয়ে নেয়, আর সেই লোকটার কাছে থাকা একটা বোতলও নিয়ে নেয়, যার ভেতরে আকসানামুনের অঙ্গ আছে। আর এমনই অনেক বোতল ইমোটপকে খুঁজে বের করতে হবে। রিকো তার সাথীরা দেখে ইমোটপের শরীরে অনেক অঙ্গই পূর্ণ হয়ে গেছে। ইমোটপ পেছন থেকে রিককে দেখে নেয় এবং নিজের মুখ থেকে অসংখ্য মহামারী পোকা চারদিকে ছেড়ে দেয়। সেখান থেকে বেরিয়ে ইমোটপ তার 3 নম্বর শিকারের কাছে চলে যায়। সেখানে গিয়ে ওই লোকটাকে ইমোটপ মেরে ফেলে আর তার প্রেমিকার রঙের আর একটা বোতল পায়। তার পাশের রুমে এভলিন আছে, তাই ইমোটপ বালি হয়ে সেই রুমে ঢুকে যায়। ইমোটপ এভলিনকে সঙ্গে করে নিয়ে যাবে, এমন সময় রিক ও এভলিনের ভাই সেখানে এসে পড়ে। ইমোটপের সামনে বিড়াল ধরে, যার কারণে কোনো উপায় না পেয়ে ইমোটপ সেখান থেকে পালিয়ে যায়। এখন তারা এটা বুঝে যায় কালো জাদুর বই দিয়ে যেমন তাকে জীবিত করা যায়, তেমনই ভালো বই যার নাম আমুনরা, সেটা দিয়ে তাকে মারাও যাবে। তবে ভালো বইটা এখন কোথায় আছে? এরপর এভলিন সেখানকার পাথর পড়ে এবং জানতে পারে কালো জাদুর বইটা যেমন একটি মূর্তির নিচে পাওয়া গেছে, তেমনই ভালো বইটাও অন্য একটা মূর্তির নিচে আছে। কিন্তু সেখানে যাওয়ার সময় দেখে ইমোটপ ফিরে এসেছে এবং মিশরের সবাই এখন তার গোলাম। কেউ তাকে হারাতে পারবে না। সব লোকজন এভলিনদেরকে ঘিরে নেয় আর ইমোটপ সবার সামনে এসে এভলিনকে বলে, যদি তুমি আমার হাত ধরো তাহলে বাকিদেরকে ছেড়ে দেব। এভলিন উপায় না পেয়ে রাজি হয়ে যায়, কিন্তু ইমোটপ কথা রাখে না। সে তার লোকদেরকে সবাইকে মেরে ফেলতে বলে। তবে কোনো রকমের রিক সেখান থেকে পালিয়ে আবারও সেই জায়গাটিতে চলে যায় বই খুঁজতে। খুঁজতে খুঁজতে সে সেই জায়গায় চলে আসে যেখানে অন্য মূর্তিটি রাখা আছে। আর এখানে মিশরের সব পুরনো ধন সম্পদ লুকানো আছে, যা সেখানকার মানুষ এত বছর ধরে খুঁজে বেড়াচ্ছিল। এপাশে ইমোটপ তার প্রেমিকা আকসানামুনকে জীবিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইমোটপ জানে যে রিক সেখানে পৌঁছে গেছে, তাই একটা পিলারের মূর্তিকে জীবিত করে এবং সেই গুপ্তধনের জায়গায় পাঠিয়ে দেয়। সেখানে গিয়ে রিকদের উপরে তারা হামলা শুরু করে। তবে কোনো মতে রিক সেই মূর্তিটির কাছে চলে যায় আর মূর্তির কাছ থেকে সেই ভালো বইটা খুঁজে পায়। এদিকে ইমোটপ আকসানামুনকে জীবিত করে ফেলে। তবে পুনরায় শরীর পেতে হলে এভলিনকে বলি দিতে হবে। এভলিনকে মারতে যাবে এমন সময় সেখানে এভলিনের ভাই চলে আসে এবং তার সাথে সেই ভালো বইটা দেখা যায়। এই বইটার চাবি ইমোটপের কাছে আছে। সেই বইটার উপর কিছু লেখা পড়তেই সেখানে থাকা কিছু সৈন্য জীবিত হয়ে সেখানে চলে আসে, যেটা দেখে এভলিন বলে, এই লাইনগুলো পড়ো যাতে সবাই তোমার কথা শোনে। এভলিনকে বাঁচিয়ে নেয় রিক, কিন্তু আকসানামুনের মমি জেগে উঠেছে। আবার সেই মমি এভলিনকে মারার চেষ্টা করে। যে সৈন্যগুলোকে এভলিনের ভাই জাগিয়েছিল সেগুলো রিককে আক্রমণ করে, কিন্তু এভলিনের ভাই যখন সব লাইন পড়ে নেয় তখন তারা থেমে যায়। আর এবার সে সৈন্যদেরকে আদেশ করে আকসানামুনকে মেরে ফেলতে। এবার সেই সৈন্যগুলো আকসানামুনকে মেরে ফেলে। এটা দেখে ইমোটপ প্রচুর রেগে যায়। এভলিনের ভাইয়ের কাছে গিয়ে ইমোটপ তার গলা ধরে উপরে তুলে ফেলে। সেই মুহূর্তে এভলিন ইমোটপের উপরে আক্রমণ করে, আর এই ফাঁকে এভলিনের ভাই সেই চাবিটা ইমোটপের কাছ থেকে চুরি করে নিয়ে নেয়। চাবিটি নিয়ে সে এভলিনের কাছে যায়। এভলিন বইটা খুলে ফেলে। অন্যদিকে ইমোটপ রিককে প্রায় মেরেই ফেলছিল, আর তখনই এভলিন ভালো বইটা পড়তে শুরু করে। আর সে পড়তে শুরু করে, কাল তাকে মারো আর নিয়ে যাও ওপারে।
এটা বলার সঙ্গে সঙ্গে একটা সাদা রথ এসে তার সব শক্তি নিয়ে যায়। এতে ইমোটপের শরীর একজন সাধারণ মানুষের মতো হয়ে যায়। ইমোটপ রিকের দিকে এগিয়ে আসলে রিক তার পেটে ছুরি ঢুকিয়ে দেয়। আর ইমোটপ বলে, আমি এখন মুক্ত হয়ে গেছি, কারণ এতদিন তার শরীর জীবন আর মৃত্যুর মাঝখানে ঝুলছিল, আর এবার সে মুক্ত হয়ে যায়। তার মৃত্যুতে সেখানকার সব দরজা বন্ধ হতে থাকে, আর তারা 3 জন সেখান থেকে বেরিয়ে আসে। তারা ওখান থেকে বেরিয়ে আসার পর সেই জায়গাটা পুরোপুরি মাটির ভেতরে তলিয়ে যায়। এটা দেখে মিশরের রাজা এবং সেই রক্ষাকর্তাদের নেতা সেখানে আসে এবং সেই জায়গাটা পুরোপুরি ধ্বংস করে দেওয়ার জন্য তাদের সবাইকে ধন্যবাদ জানায়। তারা 3 জন সেখানে রাখা উটের উপর চড়ে সেখান থেকে রওনা হয়, আর সেই উটগুলোর পিঠের পেছনে গুপ্তধন নিয়ে যায়। সঙ্গে করে সেই গুপ্তধন নিয়ে সেখান থেকে তারা চলে যায়, আর এখানেই সিনেমাটার সমাপ্তি হয়। তো বন্ধুরা, কেমন লাগলো মিশরীয় এই মুভিটি কমেন্ট করে জানাতে পারেন। এটার আরও অনেকগুলো পার্ট আছে, আপনারা যদি চান সেগুলো আমি পরবর্তীতে হাজির করব।